আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হয়তো আপনারা জানতে চাচ্ছেন যে আজকে আমরা লাইভে হঠাৎ করে কেন চলে আসলাম। লাইভে আসার কারণটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট ভর্তি হতে পারেনি, মানে বাইরে বিকাশ করতে যেতে পারেনি, বিকালে নাকি বিকাশ অফ ছিল, যেহেতু আজকে 5 আগস্ট আপনারা সবাই জানেন। এবং অনেকেই ভর্তি হচ্ছে, রিসেন্ট ভর্তি হতেই আছে, কিন্তু এখন ঘটনা হচ্ছে প্রথম ক্লাসটা করবোই ভাইয়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের আজকে উপর সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ বানানো একটু ভুল হয়েছে। নিয়োগের যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষাটা তে আমাদের যে পূর্ণ মার্কস, সেটা হচ্ছে যে 40 মার্কের, এই বিষয়টা নিয়ে আমাদের এই কোর্সটা চালু হচ্ছে। হ্যাঁ, আর আমরা তো কোর্সের রুটিন আগেই আপনাদের সাথে প্রকাশ করেছি। হ্যাঁ, কোর্সের রুটিন আমরা আপনাদের সাথে আগেই প্রকাশ করেছি। আপনারা কোর্সের রুটিনও দেখতে পাচ্ছেন যে উপসহকারী, এটা আমরা আগেই পাবলিশ করেছি আপনাদের সামনে। আজকে এই রুটিনের সাথে আমাদের ক্লাসটা কিভাবে হবে, এইটা বিষয়গুলো আজকে আমরা আপনাকে দেখাবো। আর আমরা দুই রকমের রাইটিং দেখাবো। আজকে হচ্ছে আমরা দুই রকমের রাইটিং দেখাবো, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের দুই রকমের রাইটিং দেখাবো। দুইটাই আগে দেখাই। আগে প্রথমত আমরা সবাই জানি যে আমাদের কম্প্রিহেনশনে, এটা একটু ইয়াতে ধরো। আচ্ছা, দুই রকমের একটু ভালো করে লক্ষ্য করেন। কম্প্রিহেনশন, ফোন আসতেছে তো, মানে আপনারা এখনো ফোন দিয়ে যাচ্ছেন, আমাকে ফোন দিয়ে একটু কম পাবেন, পেজে নক করলে খুব ভালো করে পেজে পাবেন। হ্যাঁ, কারণ আমি তো বিভিন্ন কারণে ব্যস্ত, বুঝতে পারছেন। আচ্ছা, আর এসেতে আমরা সবাই জানি 15 নাম্বার, আর গ্রামারে আমরা সবাই জানি 10 নাম্বার, আর লেটারে হচ্ছে 5 নাম্বার। এই হলো মোট 40 নাম্বার। আমাদের ক্লাস কয়টা? 15টা ক্লাস। এখন আমার টার্গেট হচ্ছে এই 15টা ক্লাসে আপনাকে কিভাবে 40 নাম্বারের অ্যান্সার করানো যায়। যেমন ধরেন আমাদের গ্রামারে কতগুলা মার্কস আছে। এই গ্রামার দিয়ে যদি আপনি, এই যে গ্রামার, এই গ্রামার দিয়ে যদি আপনি এসে লেখা শিখেন, এই গ্রামার দিয়ে যদি আপনি লেটার লেখা শিখেন, তাহলে দেখেন কতটা বেটার হচ্ছে। আপনি এক পাশে গ্রামার শিখতেছেন, এসে, আরেক পাশে হচ্ছে লেটার শিখতেছেন। এখন একটু কমেন্টসে জানাবেন আমার সাউন্ডটা ঠিক আছে নাকি। আর আরেকটা জিনিস, সাউন্ডে কোনো সাউন্ড শোনা যাচ্ছে নাকি, আদার্স সাউন্ড, বাইরের কোনো সাউন্ড শোনা যাচ্ছে নাকি, একটু কমেন্টস করে। আচ্ছা, মনে হয় কেউ একজন লিংকে ঢুকতে পারছে না। হ্যাঁ, ফোন দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আপাতত ক্লাস চলাকালীন সময় আর ফোন ধরছি না। যে ঢুকতে পারছেন না সে একটু গ্রুপে হচ্ছে আমাদের মেসেজ করেন, গ্রুপ থেকে আপনাকে লিংকে নিয়ে চলে আসবে। তার আগে একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার সাউন্ডটা ঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এবং আদার্স বাইরের কোনো সাউন্ড এখানে প্রবেশ করছে কিনা, এটা একটু জানাবেন। আহ জানাতে পারলে খুবই ভালো হয়, কারণ বুঝতেই পারছেন আসলে হচ্ছে আমরা ক্লাস নেওয়ার সময় এই জিনিসগুলো একটু ইনশিওর করার চেষ্টা করি। একটু লিখে দাও যে একটু ফোন দিয়ে না এই মুহূর্তে। ওকে, আমি এখন ক্লাসে, আমি ফোন ধরতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে দেখতে পাচ্ছি না আমি। ওকে, আমি দেখবো। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, আর কে কোথা থেকে ক্লাস করছেন এইটা আমার জানা খুবই জরুরি। বিকজ অফ দ্যাট আমরা আসলে আপনাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি আপনি কোন এলাকায় আছেন। যেমন আজকে টাঙ্গাইল থেকে ভর্তি হয়েছে, সিলেট থেকে ভর্তি হয়েছে, আজকে ময়মনসিংহ থেকে খুব অনেক বেশি ভর্তি হয়েছে, ময়মনসিংহ এবং গাজীপুর থেকে কয়েকজন ভর্তি হয়েছে। সো আজকে মোটামুটি আমাদের অনেকগুলো, আমি সব জায়গার নাম শুনেছি, মোটামুটি এই স্টুডেন্ট গুলো আমাদের ভর্তি হয়ে গেছে। আর আমরা একটু জানতে চাই আপনারা আসলে কোথায় আছেন, কারণ কৃষি ইনস্টিটিউট গুলো আসলে সবগুলো আমার জানা নেই যে কোথায় কোথায় আছে। তো আমরা খুঁজে বের করতেছি স্টুডেন্টদেরকে, যে স্টুডেন্টরা আসলে কোথায় আছে। কারণ অনেক ভোগান্তি, আপনারা 5-6 হাজার টাকা দিয়ে ক্লাসে ভর্তি হচ্ছেন, হয়ে এমন একটা ভোগান্তির মধ্যে পড়ছেন যেটা আসলে আপনাদের সমস্যা তৈরি করছে। যাই হোক, এখন আসেন গ্রামার। এই গ্রামার দিয়ে আপনারা লেটার শিখবেন, এই গ্রামার দিয়ে আপনারা এসে শিখবেন। তাহলে কি হলো, আপনার গ্রামারটা কমপ্লিট হয়ে গেল। কিভাবে? আমরা যদি আপনাকে দেখাই, একটু উপরের দিকে এটাতে নিয়ে যাই, এই যে দেখেন, আমরা যদি একটু উপরে নিয়ে যাই, এই যে দেখেন আপনার প্রথম গ্রামারের অংশটা কি ছিল? ইউজ অফ ভার্ব। মানে হচ্ছে আপনাকে এখন কি শিখতে হবে? রাইট ফর্ম অফ ভার্ব শিখতে হবে। এখন বসে বসে রাইট ফর্ম অফ ভার্বই শিখবেন একদিন, একদিন প্রিপজিশন শিখবেন, 10 দিন তো আপনার এখানেই খেয়ে দিবে। তাই এটা শিখেন, এটার সাথে এই টপিকসটা লিখে ফেলেন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। মানে এইটা শেখার সাথে সাথে এইটা শিখেন।
আমি আপনাকে একটা কোয়ালিটি বলতেছি, যদি আপনি এইটা দিয়ে এইটা শিখেন তাহলে আপনি একদিনেই শিখে যাবেন, কিন্তু আপনি যখন এইটা দিয়ে এইটা শিখবেন তখন আপনার অনেকগুলা প্র্যাকটিস লাগবে। তো আমরা দুইটা মাধ্যমে আপনাকে শেখাবো আজকে, এক হচ্ছে এইটা দিয়ে এইটা, এইটা দিয়ে এইটা, দুইটা মাধ্যমে শেখাবো। কিভাবে শেখাবো লক্ষ্য করেন, আমরা একটু সামনের দিকে যাই। আমি ফোন আপাতত আমরা ক্লাসে আছি, একটু পরে হচ্ছে ফোন দিলে বেটার হয়। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু গ্রুপে মেসেজ করেন, গ্রুপে মেসেজ করলে আপনাকে হচ্ছে সবকিছু বুঝিয়ে দিবেন। ওকে ওকে, সো এখানে একটু ভালো করে লক্ষ্য করেন ভাই, গ্রামারের যে 10টা মার্কস আছে এইটা যদি আপনি আলাদা আলাদা করে পড়তে যান অনেক সময় লাগবে, এবং বাংলাদেশে আপনাকে যেভাবে গ্রামার শেখানো হচ্ছে ওইটা শিখতে গেলে আপনার এগুলো শিখতে 6 মাস লাগবে একদম প্রপারলি। আপনি যদি এখান থেকে 10টা মার্ক তুলতে যান 6 মাস লাগবে। এখন লক্ষ্য করেন, আপনাকে এখান থেকে ভার্বে কত মার্কস দিবে, ভার্বে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে একটা, অথবা কারেকশন থাকবে, মানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে আপনার মার্কস কত, 2 মার্কস থাকে। এখন আপনি বলতে পারেন আপনি কিভাবে জানলেন, দেখেন এই যে দেখেন আনুমানিক মান আমি বলে দিয়েছি, কারণ আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন ঘেটেই দেখলাম যে এখানে 2 মার্কসই থাকবে, আগে পিছু হতে পারে বাট 2 মার্কই আছে সব ম্যাক্সিমাম গুলোতে, এবং নন ক্যাডারের প্রশ্নগুলোতেও একই। প্রিপজিশনে দেখেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে। আমরা কিভাবে প্রশ্ন থাকবে এগুলো আমি পরে দেখাচ্ছি। এইখানে আপনার 1 মার্ক থাকবে। ওকে, ভয়েস যেটা আছে এইখানে আপনার অ্যাক্টিভ এবং প্যাসিভ দিয়ে 1 মার্ক থাকবে। আচ্ছা আচ্ছা, একজন বলতেছে হেডলাইনটা, আচ্ছা সারা, আচ্ছা একজন হচ্ছে হেডলাইনটা আমি দিতে ভুলে গেছি, এটা আসলে আমরা ক্লাসের পরে হেডলাইনটা আমরা ইউজ করে দিব। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার এখানেও 1 মার্ক থাকবে, এটা হচ্ছে আপনার লিখতে হবে, এটা সরাসরি আপনাকে লিখতে হবে। লিখতে যেমন এইটার আপনার এমসিকিউ থাকবে, এটার এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস 4টা অপশন থাকবে, আপনি একটা লিখে দিবেন, অথবা একটা ব্ল্যাঙ্কস থাকবে আপনি ওইখানে জাস্ট বসায় দিবেন, কিন্তু এটা পুরোপুরি আপনাকে লিখতে হবে। এটা 2 রকমের হতে পারে, একটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস হতে পারে, একটা হচ্ছে কারেকশন হতে পারে। এটা ভয়েসটা পুরোপুরি আপনাকে লিখতে হবে, ন্যারেশনটাও আপনাকে লিখতে হবে। এখন যদি আপনি এগুলো শিখতে যান আপনার মাথায় প্রবেশ করবে না টোটাল, এবং প্রবেশ করাতে হলে এটার জন্য আপনাকে 6টা ক্লাস দিতে হবে। কিন্তু আমি আপনাকে এমন ভাবে শেখাবো যে আপনি একদিনের মধ্যে এটা শিখে যাবেন, একদিনের মধ্যে এটা শিখে যাবেন, আর এগুলা দিয়ে আবার রাইটিং করা শিখবেন। আচ্ছা আমরা পরে দেখাচ্ছি। ইরর কারেকশন থাকবে আপনার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মানে একটা সেন্টেন্সের কোন অংশটা ভুল ওইটা আপনাকে ঠিক করে দিতে হবে, এইখানে আপনার 1 মার্ক থাকবে। আর হোমোফোনস যেটা, যেখানে আপনার মার্ক থাকবে এটা হচ্ছে কনফিউশন ওয়ার্ড, মানে ওয়ার্ড গুলোকে আপনার সুন্দর ওয়ার্ড চয়েস করে ওইখানে বসাতে হবে, এইখানে 2 মার্ক। আর লাস্ট হচ্ছে ইডোম এন্ড ফ্রেজ, মানে ইডোম এন্ড ফ্রেজ থেকে আপনাদের না, বিসিএস বলেন, ব্যাংক বলেন, তারপরে বিভিন্ন সরকারি চাকরিগুলোতে বলেন, সবসময় 2 মার্কস থাকবে, মানে এটা আপনাদের বাধ্যতামূলক। এখন লক্ষ্য করেন, গ্রামাটিক্যাল যে টপিক গুলো আছে এই টপিক গুলো যদি আপনি একদিন একদিন করে পড়তে যান এখানে আপনার 10 দিন খেয়ে দিবে। এখন লক্ষ্য করেন আমরা কাজটা করতেছি কি, এই যে দেখেন 5 আগস্ট, আজকে সরি 5 আগস্ট মানে হচ্ছে আজকে, আজকের দিনের কথা যদি আমি ধরি, আজকে কি হচ্ছে ইউজ অফ ভার্ব, মানে এইটা আপনার রাইট ফর্ম অফ ভার্ব শিখবেন, রাইট ফর্ম অফ ভার্ব। এখন এইটা আপনি 2 ভাবে শিখবেন, ওই যে বললাম একভাবে হচ্ছে আপনি রাইট ফর্ম অফ ভার্ব যেটা জেনারেল নিয়ম, আরেকটা হচ্ছে এই নিয়ম, মানে এইখান থেকে রাইট ফর্ম অফ ভার্ব, এটা সব থেকে ইজি ওয়ে, এটা সব থেকে ইজি ওয়ে, মানে রাইটিং দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব শিখবেন, রাইটিং দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব। কিসের উপরে? ক্লাইমেট চেঞ্জ এন্ড ইমপ্যাক্ট। 6 আগস্ট মানে কালকে আপনাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে প্রিপজিশনের উপরে রাইটিং ক্লাস। এইখানেও আপনি দেখেন আপনাদের কি কৃষির উপরে পরীক্ষা না, তো দেখেন এখানে আপনি মডার্ন টেকনিক ইন ক্রপস কাল্টিভেশনস এইটার উপরে আপনার পরীক্ষা আসবে, এবং বিগত সালের কোশ্চেন কিন্তু এটা আপনাদের নন ক্যাডারের যত প্রশ্ন আছে সব নন ক্যাডারের প্রশ্নগুলো নিয়ে আমি সাজিয়েছি, কৃষির যে প্রশ্নগুলো আছে সবগুলো নিয়ে আমি সাজিয়েছি। আবার লক্ষ্য করেন 7 আগস্ট আপনি ভয়েস শিখবেন, ভয়েসটা শেখার পর পর এই ভয়েস দিয়ে রাইটিং শেখার চেষ্টা করেন। এটা কি ফার্মার্স কন্ট্রিবিউশন টু ন্যাশনাল, ফার্মার কিভাবে কন্ট্রিবিউশন করেন, দেখেন বিগত সালের কোশ্চেন না কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন এইভাবে যখন আপনি 10টা টপিকস কমপ্লিট করবেন, এই যে এখানে আমাদের কয়টা টপিকস আছে, এই যে দেখেন 7টা টপিকস আপনাদের 7টা ক্লাস হবে, প্রথম 7টা ক্লাস এই যে 14 আগস্ট পর্যন্ত আপনাদের পুরো গ্রামার কমপ্লিট হয়ে যাবে। গ্রামার কমপ্লিট হওয়ার পরে এই পুরো টপিকসটা আপনার কমপ্লিট হয়ে যাবে, এবং পৃথিবীর সব থেকে সহজে, পৃথিবীর সব থেকে সহজে আমি আপনাদেরকে বললাম, আমি পুরো ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করেন, আপনি পুরো ওয়ার্ল্ডে যত ইউটিউব ভিডিও আছে সব দেখেন, দেখে আমার ক্লাস করেন,
আর এটা সব থেকে সহজ। আপনাকে দেখাই, আমি বাংলাদেশের বলিনি কিন্তু, হ্যাঁ, আমি বাংলাদেশের বলিনি। এরপরে এই যে আপনাকে গতদিনও আমরা দেখাইছি যে আপনি লেটার রাইটিং করবেন, আপনার রাইটিং ওই 7টা ক্লাসের মাধ্যমে আমি কমপ্লিট করাবো। সাথে সাথে লেটার রাইটিং হচ্ছে আপনাকে ফর্মাল স্টাইলে লিখতে হবে। তার মানে আমার ফর্মালটা দরকার, এটা হচ্ছে ইনফর্মাল, যেটা শিখলেন উপরে ওটা ইনফর্মাল। ইনফর্মাল থেকে একটু ফর্মাল করবেন, সবগুলাই যে ফর্মাল করতে হয় এমনটা না, কয়েকটা ওয়ার্ড ফর্মাল করতে হয়, তাহলে এটা শিখে যাবেন। এটা শেখার পর আপনার কি থাকে, কম্প্রিহেনশন প্র্যাকটিস। আপনি যখন এই 10টা ক্লাস করবেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে এই 10টা ক্লাসের পর বাকিগুলো আপনার কাছে ইজি হয়ে গেছে, মানে কম্প্রিহেনশন গুলো আপনি পড়তে পারছেন খুবই ইজিলি। আমি কমেন্টস পড়তেছি না, কমেন্টস করছে। আচ্ছা, আপনারা একটু কমেন্টসে জানাবেন যে আমরা আপনাদের কাছ থেকে এতটুকু জানতে চাই আসলে স্টুডেন্টরা কোথায় আছে, এই বিষয়টা কিন্তু আমি খুবই জানি না। সো আমরা আসলে স্টুডেন্ট গুলা কোথায় আছে, এই যে এটা আমি দেখতে পাচ্ছি না কেন, লাইভ কেউ হচ্ছে না, একটু একটু দেখি আমি এটা। হ্যাঁ, আমি আসলে আমার ফোন থেকে লাইভ দেখতে পাচ্ছি না কেন, বুঝতেছি না। আমার ফোন থেকে তো লাইভ দেখার কথা। ওকে, তারপর আমি একবার চেষ্টা করি। আচ্ছা, এখন আসলো মনে হয়। ওকে, আমরা লাইভে দেখতে পাচ্ছি যে যারা যারা জয়েন করেছেন, যেমন চাঁদপুর থেকে, আল্লাহ, চাঁদপুরে কি চাঁদপুরে কিন্তু আমরা কোনো বুস্টিং টুস্টিং দিইনি। কুমিল্লা স্যার আমাদের সবাই আমরা সবাই লিখিত। আচ্ছা, এই ক্লাসগুলো কি ফ্রি হবে নাকি পেইড? না, খায়রুল ইসলাম, পেইড হবে, এটা ফ্রি না, এটা পেইড। কিন্তু বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ফ্রি দিচ্ছি এই কারণে যে প্রথম ক্লাসে অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারেনি। হ্যাঁ, আচ্ছা, ক্লাস করতেছে, মাশাআল্লাহ, এটা খুবই ভালো। আমি আপনাদেরকে শেখাবো পৃথিবীর সব থেকে সহজে, খুবই ইজি। হ্যাঁ, আপনারা এগুলো নিয়ে টেনশনই করবেন না যে আমি কি শেখাচ্ছি। আপনারা দেখেন, জাস্ট শেখেন, ক্লাসের মধ্যেই শিখে যান। বাড়িতে যে একটু জাস্ট হচ্ছে এই লেকচার শিটটা পাবেন যখন, বাড়িতে যে একটু দেখবেন বাসায়, এটা পিডিএফ প্রিন্ট করে পড়বেন সবাই। পিডিএফটা কি করবেন, প্রিন্ট করে, এইটা না, আরেকটা পিডিএফ দেবো আপনাদেরকে, ওটা প্রিন্ট করে বাসায় একটু পড়বেন। আচ্ছা, এখন লক্ষ্য করেন, আমরা চলে যাই এখান থেকে। দুই রকমের কোশ্চেন হয়, একটা হচ্ছে এই রকমের কোশ্চেন হতে পারে, আর একটা হচ্ছে এই রকমের কোশ্চেন হতে পারে। মানে ধরেন এখান থেকে আপনাকে চুজ দা কারেক্ট ভার্ব ফ্রম এইভাবেও দিতে পারে, অথবা আপনাকে একটা ভার্ব লিখতে বলতে হতে পারে, মানে লিখাইটাই বেশি দেয়। মানে এখানে কি কোন ভার্বটা বসবে, এই ধরেন এই জায়গাতে কোন ভার্বটা বসবে, এখানে হচ্ছে হারভেস্ট লিখা থাকবে ব্র্যাকেটে, হারভেস্ট লিখা থাকবে ব্র্যাকেটে, এই হারভেস্টটা এইখানে কি হিসাবে বসবে, কোনটা বসবে, এরকম করে দেওয়া থাকবে। এ বি সি ডি দিয়েও নাও থাকতে পারে, জাস্ট ব্র্যাকেট দিয়ে বসাবে যে এটা মূল ফর্মটা বসাও, ব্যাস। আরেকটা হচ্ছে চেঞ্জিং দা ভয়েস। এইখানে আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে পুরোটাই চেঞ্জ করে দেখাতে হবে, মানে এই যে ভয়েসটা লেখা আছে এটা পুরোটাই চেঞ্জ করে দেখাতে হবে। তো পুরোটাই আপনার লিখিতই ধরে রাখেন যে আপনার এরকমই হবে যে ব্র্যাকেট দেওয়া থাকবে, এটা বসাও, এই অপশন নাও থাকতে পারে। ঠিক আছে, তো এই দুই রকমের কোশ্চেন আপনাদের হবে। তো এখন আপনারা কি করবেন, এই দুই রকম কোশ্চেনের জন্য রাইট ফর্ম অফ ভার্ব শিখতে যাবেন, তাই না? আমরা আমরা সবাই জানি যে এই দুই রকমের কোশ্চেনের জন্য আমরা কি শিখতে যাব, রাইট ফর্ম অফ ভার্ব। তারপরে কি শিখতে যাব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এখন আসেন, আপনারা যে এইটা আমি একটু নিচ্ছি, এই পেজটা দেখা যাচ্ছে কি এটা ঠিকভাবে? ওকে, এখন আপনারা লক্ষ্য করেন, রাইট ফর্ম অফ ভার্ব এইটার 40টা রুলস শিখবেন, শিখবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার কয়টা রুলস, 20টা রুলস। এই 60টা রুলস নিয়ে যে কয় মার্কের জন্য, 2 নাম্বারের জন্য। মানে আপনি চিন্তা করেন, আপনি 60টা রুলস নিয়ে যাবেন 2 নাম্বারের জন্য, এটা কি গ্রহণযোগ্য? তাহলে বাদ। সিস্টেমটা আসলে কি, 5টা রুলস শিখেন। কয়টা রুলস, 5টা রুলস শিখেন। এই 5টা দিয়ে এই 60টা রুলস আপনি কভার করেন, 5টা দিয়ে এই 60টা রুলস আপনি কভার করেন। প্রথম কথা, পাঁচটা পাঁচটা শিখতে কতক্ষণ লাগে ভাই বলেন তো? এই যে 5টা রুলস শিখবেন, এটা শিখতে কতক্ষণ লাগে? এখনই শিখে যাবেন, ঠিক আছে কি, এখনই শিখে যাবেন। এখন এইটা যদি আপনি শিখতে যান অনেক সময় লাগবে ভাই। আপনাকে এখন আমি যে 5টা দিব, এই 5টা একটু ধারণ করবেন, এই 5টা দিয়ে এই 60টা রুলস কমপ্লিট করা যায়। এখন আমরা দুই ভাবে কমপ্লিট করব, একভাবে না, দুই ভাবে কমপ্লিট করব। প্রথম ভাবটা কি, প্রথম ধাপটা হচ্ছে এই যে দেখেন আমাদের কয়টা ভার্ব আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্বের সাথে আইএনজি, 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম। কয়টা ভার্ব, 1 2 3 4 5, তাহলে রুলস হচ্ছে 5টা।
পাঁচটা ভার্বের জন্য পাঁচটাই রুলস। আর আরেকটা নিয়ম শিখবো কি, আরেকটা নিয়ম শিখবো হচ্ছে এইখান থেকে ভার্ব শেখা, এইখান থেকে রাইট ফর্ম অফ ভার্ব শেখা, এইখান থেকে কি রাইট ফর্ম অফ ভার্ব শেখা। দুইটা জায়গা আলাদা আলাদা। এইটা হচ্ছে বাস্তবিক ভাবে শিখবেন, একদিনের একটা ক্লাসের মাধ্যমে আপনি পুরোপুরি ভার্বটাকে আয়ত্ত করতে পারবেন। আর এইটা হচ্ছে মুখস্থ বিদ্যা, এইটা হচ্ছে মুখস্থ বিদ্যা। পাঁচটা রুলস আপনি মুখস্থ করবেন, আর ওইটা হচ্ছে মুখস্থ বিদ্যা না, ওইটা হচ্ছে একদম বাংলার মতন করে সহজ একটা ভাষা। দুইটা দুই রকম। এখন ঘটনা দেখেন, এইটা শেখানোর আগে আমি আপনাকে জাস্ট বলি যে আমাদের যে সেন্টেন্স আছে, ভার্ব আছে, এই ভার্বটা হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে এরকম, এক প্রকার হচ্ছে ভার্ব, আগে বলতেছি আপনাকে, একটু গুরুত্ব দেন, আপনি জানতে পারবেন। একটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম এবং ভার্ব প্লাস আইএনজি। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, আর একটা হচ্ছে 2 প্লাস ভার্বের ভার্বের 1 নাম্বার ফর্ম আর কি, V1। আর আরেকটা ভার্ব ফর্ম হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার আর প্লুরাল। এইটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। আর এইটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বুঝতে পেরেছেন? সিঙ্গুলার আর প্লুরাল মানে হচ্ছে এক বচন, বহু বচন। এখন আমরা এটা শিখবো, এটা আমরা শিখবো না। কেন শিখবো না? কারণ হচ্ছে আপনাকে আমি এটা কখন শেখাবো, আপনাকে আমি এটা শেখাবো। আচ্ছা রংপুর, আচ্ছা আচ্ছা রংপুর থেকে জয়েন করেছেন, বা ময়মনসিংহ, সুনামগঞ্জ অনেকজন জয়েন করেছেন, যে খায়রুল ইসলাম সুমন, তারপর হচ্ছে ফাহাদ, আরো অনেকেই আছে, আমি সবার নাম এখন পড়তে গেলে অনেক দেরি হবে। আচ্ছা আইএনজি টু ভার্ব, হ্যাঁ মডাল ভার্বও আমরা এখানে শেখাচ্ছি, দেখেন কিভাবে শেখাচ্ছি। আরেকটা ভার্ব আছে মডাল ভার্ব, না আরেকটা ভার্ব মডাল ভার্ব, এটা এটার মধ্যেই আছে, এই যে এটার মধ্যে আছে, 1 নম্বরের মধ্যেই আছে। হ্যাঁ জাস্ট ওটা আমরা দেখাচ্ছি। এইটা আমরা প্যাসেজ থেকে সুন্দর করে শিখতে পারবো, এইটা আমরা প্যাসেজ থেকে সুন্দর, কিন্তু এইটা আপনি যতই শিখেন না কেন, প্যাসেজ থেকে না শিখলে এটা কখনো শিখতে পারবেন না। আর এইটা আমি এখন আপনাকে শিখাবো মাত্র 5টা রুলস দিয়ে। আসেন আমাদের 5টা রুলসটা কি, এইটা একটু আমরা দেখে আসি। আচ্ছা একটু 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 গুরুত্ব দেন ভাই, আমি এইটা আপনাকে শেখাচ্ছি। রুলস কয়টা? রুলস হচ্ছে 5টা। একটা রুলস হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্মের জন্য, একটা রুলস হচ্ছে ভার্বের 2, আর একটা হচ্ছে 3, একটা হচ্ছে। আচ্ছা আপনাদের মধ্যে কেউ এটা জানেন যে এই যে ভার্ব প্লাস আইএনজি এটার নামটা কি, এটা কি জানেন? অথবা 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, এটার নামটা কি, এটা কি জানেন? যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টসে জানান, যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টসে জানাবেন। ওকে আচ্ছা মাশাআল্লাহ, আমাদের আমরা একটা জিনিস হচ্ছে উপভোগ করেছি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি ভাবছি যে 5 জন স্টুডেন্ট ভর্তি হবে এখানে, ওই 5 জনকেই জব পাওয়াবো, 5 জন স্টুডেন্ট ভর্তি হবে, 5 জনকেই জব পাওয়াবো, এইটা আমার ধারণা ছিল। আর পোস্টে আমি দেখলাম 2360টা পোস্ট, তো আমি ভাবলাম 5 জন জয়েন করবে না, 5 জনের জব পাওয়াবো, ওই 5 জনের নিয়ে লাইভে আসবো। পরে দেখলে আলহামদুলিল্লাহ যারাই আসছেন, এইটা ধরে নেন যে আপনি এখান থেকে 30 প্লাস মার্ক তুলে আসতে পারবেন ইংলিশে ইনশাল্লাহ। আসেন এইখান থেকে আমি এই জিনিসটা একটু লক্ষ্য করেন যে এইটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ফর্ম, এটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এইটা আপনার জিনিসটা কি, প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম যেটাকে বলে সেটা। ধরেন ইট, ইট মানে কি খাওয়া, আমি খাই, এটা বলি না ইএটি, ইট মানে কি খাওয়া। এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, যার নাম হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। এটা হচ্ছে এট, এ টি ই, এট মানে কি খেয়েছিল, এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম। আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল বলা হয় এটাকে। এটা আসলে কি, এটা আসলে হচ্ছে ইটেন, ই ডাবল টি ই এন, ইটেন। ইটেন মানে ইটেন, সরি, ইটেন মানে কি খাওয়া। এখন ঘটনা হচ্ছে সবগুলা মানেই খাওয়া। হ্যাঁ এগুলা মানে কিভাবে বুঝবো সেটা দেখেন।
আর এই যে এটা কি লিখছেন, লিখেন তো একটু কমেন্টসে, এই এই দুটার নাম জানেন কিনা দেখি। আমি মানে এইটা আপনাকে বাছাই করার জন্য না, মানে আপনি লিখলেন তার মানে কিছু কিছু স্টুডেন্ট জানে, কিছু কিছু জানে না, এরকমই তো হবে আর কি। তো এই একদমই যদি, আচ্ছা, জিরান এবং টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম মানে হচ্ছে ইনফিনিটিভ। এটা আমাদের এই যে ডিপ্লোমা এগ্রিকালচার শহীদুর এবং আব্দুল আওয়াল, তারপর হচ্ছে আবু সাইদ কন্টিনিউয়াস, আপনারটাও হয়েছে কন্টিনিউয়াস আর কি, বাট এটা আসলে জিরান বলতে হয় আর কি। জিরান, জিরান, জালাল, তারপরে আরো অনেকেই বলতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন, জাস্ট দেখেন এটা হচ্ছে জিরান, মানে আপনারা জানেন অনেকেই, আবার অনেকেই কিন্তু জানে না, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো। হ্যাঁ, এই জিরানটা আসলে কি, এই যে ইটিং, এটাকে আমি ইটিং বানাই দিলাম, ITENG, ইটিং। আর এই যে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয়, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ এইটা কি আপনার টু ইট, এটা কি আপনার টু ইট। এখন ভাই তাহলে কয়টা ভার্ব হলো? 5টা ভার্ব না? তাহলে রুলস কয়টা হওয়া দরকার? 40টা, 60টা? না, রুলস হওয়া দরকার মাত্র 5টা। ভার্ব যেখানে 5টা, রুলস সেখানে 40টা কেন? আপনাদেরকে যত বেশি রুলস দেখানো হয় তত বেশি আপনারা খাবেন। এই জন্য রুলস গুলাকে ভেঙে চুরে ঢকঢক ঢকঢক করে বড় করে দেওয়া হয়, যাতে করে আপনারা খান। ইভেন আমরা একটা বইয়ের দোকানে একটা বইয়ের লেখকের সাথে কথা বলেছিলাম, ইংলিশ রাইটিং, তখন আমি বলেছিলাম যে এত রুলস কেন লেখার দরকার আছে? কিছু রুলস দিলেই তো হয়, রুলস গুলাকে একত্রিত করে দিলেই তো হয়, এত তো দেওয়ার দরকার নেই। তো বলতেছে যে যত বেশি রুলস তত বেশি বই বিক্রি। বুঝেছেন? তাহলে যত বেশি রুলস তত বেশি কোর্সও বিক্রি। বাট আপনার দরকার কি ভাই? মাত্র 5টা রুলস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা, এটা আপনার ব্রেনে থাকবে, আপনি ইজিলি এটা পরীক্ষার হলে প্রবেশ করাতে পারবেন। আমরা দুইটা পদ্ধতি আবারও বলছি, দেখেন। প্রথম পদ্ধতি হচ্ছে এই যে এইভাবে শেখা ভার্বের, এই যে দেখেন এখানে শুধু ভার্বের এক নাম্বার ফর্মটা বসে। যারা বুঝেননি তারা একটু কমেন্টস করেন, যারা বুঝেছেন তারাও একটু কমেন্টস করেন যে এতটুকু বুঝেছি, এখন আমরা বুঝবো। এটা হচ্ছে গ্রামাটিক্যাল ফর্ম দিয়ে বোঝানো, আর একটা হচ্ছে রাইটিং ফর্ম দিয়ে বোঝানো। আপনি ডিসাইড করবেন কোন ফর্মটা সব থেকে সহজ। দুইটা ফর্ম আজকে আমি দেখাবো, দুইটা ফর্ম দিয়ে গ্রামার শেখাবো, রাইট ফর্ম অফ ভার্ব শেখাবো। আপনি ডিসাইড করবেন কোন ফর্মটা আপনার কাছে সহজ লেগেছে, দুইটাই শেখাবো। এটা হচ্ছে গ্রামার ফর্ম, তো গ্রামার দিয়ে গ্রামার শেখানো আর কি। এখন এইখানে দেখেন ভার্বের এক নাম্বার ফর্ম বসে যেগুলোতে আমরা এখানে লিখে রাখছি। একটা হচ্ছে এই যে মডাল ভার্ব, মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের পরে, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের এক নাম্বার ফর্ম থাকে। তাহলে মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, শুড এই যে শুড, মাস্ট, শুড, উইল, উড, আরো আছে, বাট এগুলো মনে রাখলে আপনার হয়ে যাবে। আচ্ছা, বুঝি নাই স্যার, আরেকবার বোঝালে ভালো হয়। আচ্ছা ধ্রুব, মানে আমি বলছি যে দুইটা ফর্মে আমরা শিখবো। এখন আমরা শুরু করতেছি রাইট ফর্ম অফ ভার্ব, শুরু করতেছি যে ভার্বের এক নাম্বার ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের যেটা মূল, ওই যে আমরা ইট বললাম না একটু আগে, ইট এটা মানে কি? খাওয়া। কিন্তু এক মানে কি? খেয়েছিল, এর মানে কি? খেয়েছিল। আর এই যে এটা মানে কি? ইটেন মানে কি? ইটেন মানে দুই ভাবে বোঝানো যায়, খেয়েছে, ইটেন মানে খেয়েছে। তো দেখেন তিনটা ভার্ব তিন রকমের বলতেছে না, যে খাওয়া, খেয়েছিল, খেয়েছে, আরেকটা ভার্ব কি? আরেকটা ভার্ব হচ্ছে ইটিং। তো ইটিং মানে কি? খাচ্ছে। আর টু ইট মানে কি? টু ইট মানে হচ্ছে খেতে, খেতে তো থাকবে, টু ইট মানে কি? খেতে। তাহলে এখন আমরা আমরা যদি এই 5টা ভার্বের জন্য 5টা রুল, যেমন এখানে দেখেন 5টা রুলসই আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। শুধু এখন আমরা শুরু করতেছি এক নাম্বার রুল, ধরেন এটা রুলস 1। 5টা রুলস দিয়ে আমরা শিখে ফেলবো রাইট ফর্ম অফ ভার্ব। ভার্বের এক নাম্বার ফর্ম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড থাকলে আমরা এটাকে কি বলবো? এর পরের ভার্বটা সবসময় কি দিব? ভার্বের এক নাম্বার মূল ফর্ম, বেস ফর্ম, ইট, যেটা প্রথম ফর্ম ছিল, এটা হচ্ছে ভার্বের এক নাম্বার ফর্ম। অ্যাট, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। তো 2 নাম্বার ফর্ম আমরা বসাবো না। আচ্ছা ইটেন, হ্যাঁ, আচ্ছা 2 নাম্বার ফর্ম আমরা বসাবো না। আচ্ছা ইটেন বানানটা হচ্ছে EATEN, ইটেন, এটা হ্যাঁ, ডাবল টি বসাই দিচ্ছিলাম ভুল করে। তো এটা এখন লক্ষ্য করেন, এই বাক্যে দেখেন শুড আছে, এই যে দেখেন শুড, শুডের পরে ইউজ বসেছে, শুডের পরে কি বসছে? ইউজ বসেছে, ইউজড বসেনি। শুডের পরে ইউজড বসেনি, কি বসেছে? ইউজ।
মানে ভার্বের 1 নাম্বার ফর্ম বসেছে। টু ইউজ ও বসতে পারতো, তাই না? টু বসবে না, কেন বসবে না? কারণ এটাকে বলা হয় ইনফিনিটিভ। এটা বসবে না, এটা রুলস আলাদা। এখানে আমরা এই রুলসটা শিখতেছি না, শুধু মূল ভার্বটা শিখতেছি যে ইউজ। ইউজ ইউজ হচ্ছে মূল ভার্ব। এখানে লক্ষ্য করেন, হ্যাবিচুয়াল ট্রুথ আর ইউনিভার্সাল ট্রুথ বোঝালে অভ্যাস। আপনি প্রতিদিন স্কুলে যান, আমি প্রতিদিন ভাত খাই, আমি ক্লাস নিই, এটাও আমার একটা অভ্যাস। আমি ব্যাংকে জব করি, এটা আমার একটা অভ্যাস। আমি ঘুমাই, এটাও আমার একটা অভ্যাস। এবার দেখেন, এগুলাকে বলা হয় হ্যাবিচুয়াল ট্রুথ। এগুলাকে কি বলা হয়? হ্যাবিচুয়াল ট্রুথ। আর আরেকটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে হচ্ছে যে সূর্য আকাশে উঠে নাকি সূর্য পানিতে দেখা যায়। অবশ্যই আকাশে উঠে গেলে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তো এগুলো থাকলে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়। এখন আপনি বলতেছেন, ভাই এগুলো কোথায় পাবো? এগুলো অর্থ দেখে বুঝতে হবে। যেমন হি গোস টু দ্য মার্কেট এভরিডে, এই যে এভরিডে, তার মানে এভরিডে মানেই হচ্ছে প্রতিদিন, সে প্রতিদিন এই কাজটা করে, এটা তার অভ্যাস। হ্যাবিচুয়াল ট্রুথ, এটা তার অভ্যাস। অভ্যাস হলে আমরা কি লিখবো? অভ্যাস হলে ভার্বের 1 নাম্বার। এখন আপনি বলতে পারেন গোস দিলাম কেন? গোস দেওয়ার কারণ হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন আসলে কোনটা এইটা যদি আমরা একটু জানি। থার্ড পারসন হচ্ছে আমি আর আপনি গল্প করছি, ওই ব্যক্তিটা আমাদের কাছে নাই। যেমন সে স্কুলে যায়, এই ব্যক্তি কি এখন আমার কাছে আছে? সে কে? সে নাই, কিন্তু আমি আপনাকে বলছি সে প্রতিদিন স্কুলে যায়, এই ব্যক্তি কি আমাদের মাঝে আছে এখন? নাই। এটাকেই বলা হয় থার্ড পারসন। এবং থার্ড পারসনের সাথে সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার মানে কি জানেন? একজন হতে হবে। হি মানে তো একজন, হি মানে কি একজন না? এটাকে বলা হয় থার্ড পারসন। এই জন্য ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এই শুধুমাত্র এতটুকু মনে রাখতে হবে। এইটা আমরা আবার আরো বেটার করে আপনাকে শেখাবো। থার্ড পারসনের সাথে এস বা ইএস কিভাবে যুক্ত করতে হয় আরো বেটার করে শেখাবো। একটু ক্লাসটা দেখেন। এরপরে লক্ষ্য করেন লেট, এরপরে যদি আপনি ভার্ব লিখেন তাহলে মেক ভার্বের 1 নাম্বার ফর্ম বসাতে হবে। লেট এরপরে যদি ভার্ব লিখেন, ভার্বের 1 নাম্বার। আপনাদের ক্লাস জুমে হবে, হ্যাঁ? আমি আপনাদেরকে বারবার বলছি, শুনেন, আপনাদের ক্লাস হবে জুমে। আজকে যেহেতু অনেক স্টুডেন্ট মানে একসাথে হচ্ছে, আমরা জুমে জয়েন করাতে পারছি না, কারণ অনেকে ভর্তি হতে পারেনি নানাবিধ সমস্যার কারণে। তো ওরা, আমরা যদি জুমে ক্লাস নিই, জুম আর আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পারতেন না যারা ভর্তি হননি। কোর্স ফি কত টাকা? 500 টাকা। 5,000, 6,000, 10,000 দিয়ে আপনারা ভর্তি হয়েছেন আমি শুনছি। বাট আমি আপনাকে বলছি, ভাই ওই 5,000, 10,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমার এখানে 500 টাকায় ভর্তি হন, বেস্ট কোর্স পাবেন। যা ওরা আপনাকে শেখাইতে পারেনি তা এখানে আপনি শিখে যাবেন। আসেন এটা দেখেন, লেট, লেট, মেক, ডু, ডাজ, ডিড, এরপরে মূল ভার্ব বসে, মানে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। এখন লক্ষ্য করেন 1 নাম্বার ফর্ম মানে হচ্ছে এই যে ইট, ইট মানে খাওয়া, ইট, এই ফর্মটা বসে। এক বসে না, ইটেন বসে না, এগুলো বসে না। যেমন ধরেন এই যে দেখেন, এই বাক্যে কি আছে? লিট, লেট। তাহলে লেটের এই পাশে দেখেন ভার্বের 1 নাম্বার গো, এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম। এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, সরি ওয়েন্ট। এটা হচ্ছে, একটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে, একটা হবে ভার্বের 2 নাম্বার ফর্ম। হ্যাঁ, একটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। 2 নাম্বার ফর্ম কোনটা? ওয়েন্ট। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর গন, গন মানে হচ্ছে গিয়েছে। এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। এটা 2, এটা 1, এটা 3। আর এই যে এটা হচ্ছে জিরান, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, টু গো মানে যেতে, যেতে, খেতে, গেতে, মানে এরকম বলি না আমরা। তো এইটা হচ্ছে এটা টু গো। আরেকটা, এটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। আর আরেকটা হচ্ছে গোয়িং, এটাকে বলা হয় জিরান ফর্ম। তো কোনটা বসলো? গো, ভার্বের 1 নাম্বার ফর্ম বসলো কোথায়? এইখানে। অন্যটা বসলো না কেন? ওয়েন্ট বসলো না কেন? লেট আছে তাই। গন বসলো না কেন? লেট আছে তাই। টু গো বসলো না কেন? লেট আছে তাই। দেখেন গোয়িং বসলো না কেন? লেট আছে তাই। মানে লেট, মেক, ডু, ডাজ, ডিড, এগুলো যদি ভার্বের মধ্যে থাকে তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম, মানে এটা বসবে, এটাও বসবে না, এটাও বসবে না, এটাও বসবে না, এটাও বসবে না, সবগুলা বাতিল। বুঝতে পেরেছেন? এটা বসবে। তো এই হয়ে গেল একটা রুলস কমপ্লিট। সহজ, সহজ হইলো না? অন্যদের থেকে সহজ হইলো না? ওকে, মোটামুটি। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি ক্লাস অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম না, আমি এখন দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আচ্ছা, বুঝতে পেরেছেন? কে বুঝতে পারেননি? যেটা বুঝতে পারেননি সেটা বলবেন যে এই রুলসটা আমি বুঝতে পারিনি। ভার্বের 1 নম্বর ফর্ম। জুমে যেহেতু ক্লাস হবে, যারা একটু দুর্বল তারা জুমে জয়েন করবেন, যারা একটু দুর্বল কম তারা ফেসবুক সিক্রেট গ্রুপে জয়েন করবেন।
কালকে থেকে জুমে ক্লাস হবে। আজকে সবার জন্য উন্মুক্ত করা হলো ক্লাসটি। ওকে ওকে আসেন এবার দেখেন ভার্বের 2 নাম্বার ফর্ম। রুলস নাম্বার কত? 2 লিখে রাখবেন কি উপরে, রুলস নাম্বার 2। কত ছোট একটা জিনিস ভালো করে, এটাকে বলা হয় পাস্ট টাইম। পাস্ট টাইম মানে আপনি যদি বাক্যের মধ্যে ইয়েস্টারডে এই কথাটা পান তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবেন। আপনি যদি বাক্যের মধ্যে লাস্ট, ইয়ার বাদ, ইয়ার কথা বাদ, আপনি যদি বাক্যের মধ্যে লাস্ট কথাটা পান তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবেন। আপনি যদি বাক্যের মধ্যে দেখেন এগো, লাস্ট মানে আগে অতীতে, এগো মানেও আগে অতীতে, এটাতে হলে আপনি কি ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবেন। ইন 2000 মানে ইন দিয়ে কোন একটা সংখ্যা বোঝালো, ইন বসে সালের নাম বোঝালো। আমরা বলি না ইন 1971 আমরা যুদ্ধ করেছিলাম, দ্য লিবারেশন ওয়ার, এগুলো বলি না, ওই যে ইন 1970, ইন দিয়ে তারপর একটা সংখ্যা থাকলে বুঝে নেবেন এটা ভাই অতীতের কথা বলতেছে, তার মানে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাতে হবে। এক্সাম্পল গুলো কি দেখেন, এই বাক্যের মধ্যে কি আছে? ইয়েস্টারডে। এই বাক্যের গুলোর মধ্যে কি আছে? ইয়েস্টারডে। এইখানে কি দেখেন ভিজিটেড বসানো হয়েছে, ভিজিট বলছে যে দা অফিসার ভিজিটেড দা ফিল্ড ইয়েস্টারডে। আপনি দেখেন এগুলো আপনারা ভিজিটেড যান না, অফিসাররা কি করে? ভিজিটেড যায় না, কোথায় যায়? ফিল্ডে। আমিও কিন্তু কর্মসংস্থান ব্যাংকের একজন সিনিয়র অফিসার, এন্ড দেন আমিও কিন্তু ভিজিটে যাই ফিল্ডে। ওকে, সো এখন হচ্ছে এই যে ভিজিটেড দা ইয়েস্টারডে মানে গতকাল গিয়েছিল, তাহলে গতকালের কথা বলতে যাকে এর সাথে ইডি বসাই দিয়েছে, ইডি বসাই দিলে এটা হয়ে গেল ভার্বের 2 নাম্বার ফর্ম। এটার 1 নাম্বার ফর্ম কি ছিল? ভিজিট। ভিজিট না বসায় ইডি বসায় দিয়েছে। টু ভিজিটে তো বসানো যেত, কিন্তু কেন বসলো না? কারণ ইয়েস্টারডে আছে তাই। এই যে ইয়েস্টারডে আছে তাই। ইয়েস্টারডে লাস্ট এগো, কয়টা জিনিস মনে রাখবেন? 3টা জিনিস। ইয়েস্টারডে লাস্ট এগো থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে। ইয়েস্টারডে লাস্ট এগো থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে। আমি একটু দেখতে যাইতেছি ক্লাস হচ্ছে কিনা। ওকে, হচ্ছে, মাশাআল্লাহ হচ্ছে। এখানে লক্ষ্য করেন লাস্ট ইয়ার না, লাস্ট ইয়ার না, শুধু মনে রাখবেন এইভাবে, জাস্ট এইভাবে, একটু এটা এখনই মুখস্থ করা যায়। ইয়েস্টারডে লাস্ট এগো, ইয়েস্টারডে লাস্ট এগো, এটা লিখে রাখবেন। ইয়েস্টারডে লাস্ট এগো, এই 3টা শব্দ যখন আপনি খুঁজে পাবেন তখনই ওখানে ভার্বের 2 নাম্বার ফর্ম বসায় দেবেন। আপনাকে এখানে লিখতে বলা হবে, আপনি পরীক্ষার হলে আপনাকে কি বলা হবে যে ভাই এখানে লিখো। তো আপনি এখানে ভিজিট, এটা আপনাকে ব্র্যাকেটে দেওয়া থাকবে, ভিজিট এটা ব্র্যাকেটে দেওয়া থাকবে, আপনাকে এখানে লিখে দেখাতে হবে যে যেহেতু ইয়েস্টারডে আছে সেহেতু আমাকে ভিজিট লিখতে হবে, ভিজিটেড লিখতে হবে। ইডি দিয়ে দিলে এটা ভার্বের 2 নাম্বার। এটার 1 নাম্বার ফর্ম হচ্ছে ভিজিট, 2 নাম্বার ফর্ম হচ্ছে ভিজিটেড, 3 নাম্বার ফর্মও ভিজিটেড। 2 আর 3 একই রকম দেখতে, এটা 2 এটা 3, এই দুইটা একই রকম দেখতে, আমরা এটা বসাবো। এবার লক্ষ্য করেন এই এক্সাম্পলটার দিকে লক্ষ্য করেন, লাস্ট ইয়ার দেখার দরকার নাই, ইয়ার টিয়ার এগুলো দেখার দরকার নাই, লাস্ট আছে। দেখেন দে প্ল্যান্টেড রাইস লাস্ট, মানে কি বলতেছে? অসা এগো লং, এগো লং, সিন্স, ইয়েট, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট নাইট ইত্যাদি। হয় হয়, আপনি যেটা বলতেছেন সেটা হয়। এই যে একজন বলতেছে এগো, লং এগো, না এগো থাকলেই হবে, এগো শুধু এগো থাকলেই হবে, লং এগো দেওয়ার দরকার নাই, শুধু এগো, এগো থাকলেই হবে, এনাফ, ইজ এনাফ। হ্যাঁ, তারপরে হচ্ছে না সিন্স, না সিন্সের ক্ষেত্রে একটু আলাদা, সিন্স জিনিসটা একটু আলাদা। এই যে আপনি সিন্স, ওই যে এই ইন বসায় রাখলাম, সিন্সটা দিব না আপনাকে, কারণ সিন্স এখানে দিলে আপনার কনফিউশন বেঁধে যাবে। কারণ সিন্স দিলে কখনো আপনার ওইটা চলে যাবে কোথায়? হ্যাজ বিন, হ্যাভ বিন, পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে। সো ওগুলো না, ওগুলো না, ওগুলো না। দেখেন এখানে এগুলো ছাড়া তো আরো নিয়ম আছে না, এগুলো ছাড়া আপনার আরো নিয়ম থাকতে পারে, বাট সেগুলো কোনো কাজের না, সেগুলো অকাজের। সেগুলো আমরা কোথা থেকে শিখবো? প্যাসেজ থেকে শিখে যাব, প্যাসেজ থেকে শিখে যাব। এগুলো ছাড়াও আপনি বলতেছেন আরো নিয়ম আছে, বাট এগুলো ছাড়া যদি আপনি নিয়ম শিখতে যান আপনি দেখবেন আপনার কোনো কাজ আসেনি, অকাজের মধ্যে পড়ে আছে। ওগুলো হচ্ছে আপনি প্যাসেজ করতে করতে, আপনি তো এখন রিটেন লিখবেন না, রিটেন লিখতে লিখতে আপনি ওগুলো ধরে ফেলবেন, ওগুলো ধরে ফেলবেন। ওগুলা কোনো রুলস না, ওগুলা জাস্ট দিয়েছে, বিগত সালের অনেকগুলো কোশ্চিন আসছে সেগুলো থেকে তুলে তুলে আনে। এরকম আপনি 1000টা কোশ্চিন নিয়ে আসেন, এখানে আপনার না হলে 100টা আছে জিনিস, ওই 100টা আপনার মনে রাখা কখনোই পসিবল না। মনে রাখতে হবে মাত্র 3টা, লাস্ট,
ইয়েস্টারডে লাস্ট এগো, এগো থাকলেই হবে, আর ইন 2000 এরকম থাকলেই হবে, অন্য আর কোনো কিছুর দরকার নাই। দেখেন জাস্ট আপনার হয়ে যাবে দে প্ল্যান্টেড, এই যে দেখেন কেন লাস্ট বসেছে তাই প্ল্যান্টেড, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট, এইভাবে মনে রাখার দরকার না, লাস্ট এগো। বাকি তো আপনি যেটা বলতেছেন যে আরো বসানো যাবে কিনা, আরো আছে, সব যদি আমি নিয়ে আসি আপনাকে খাওয়াই, আপনি খেয়ে শুধু পরীক্ষার হলে যা বমি করতে পারবেন না, ওটা আপনার গ্যাস্ট্রিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? গ্যাস্ট্রিক করা যাবে না, এগুলো শিখে নেন, পরীক্ষার হলে বসেন, আপনি সুন্দর করে লিখে আসতে পারবেন। না হলে বিগত সালের কোশ্চেন গুলো খুলেন, খুলে দেখেন যে ভাই আমি এত রূপ শিখে কি করলাম, যেখানে আমি তো এগুলা দিয়ে কমপ্লিট করতে পারছি, সো দ্যাট এগুলা দিয়ে কমপ্লিট করেন। লং সিন্স, হ্যাঁ লং সিন্স থাকলে হবে, বাট আমরা ওটা শিখবো না। কেন? কারণ ওগুলো আমাদের আসবে না, আসবে না। আপনাকে এখন যদি আমি বলি লং সিন্স দেন, তারপরে লং সিন্স দেন, হ্যাঁ হ্যাঁ, মানে এরকম আরো দিতে থাকি, ইয়েস্টারডে, লাস্ট, এগো, এসে অনেক কিছু দিতে থাকি, তাও আপনার দেখবেন আপনি শেষ হবে না। এখানে লক্ষ্য করেন বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আচ্ছা এইখানে, আচ্ছা এইটা না, এই একটা জিনিস আপনি জাস্ট মনে রাখেন, বাকি আর কোনো জিনিস আপনাকে মনে রাখা লাগবে না, কোনো জিনিসই না, ইভেন জাস্ট এতটুকু বললে আপনার কমপ্লিট। বাকিগুলো এখন কেন শিখবেন? একটা দুইটা মার্ক আপনার হয়তো ইন ফিউচারে ছেড়ে যাবে, ছাড়বে না, কোনোদিন ছাড়বে না। দেখেন যখন আমি আপনাকে এইটা দিয়ে করাবো, তখন আপনি দেখবেন যে আপনার এত রুলস মনে রাখার দরকার নেই। এইটা দিয়ে যখন গ্রামার পড়াবো, তখন দেখবেন আর রুলস মনে রাখার কোনো দরকার নেই। এগুলো যে এটা পড়াচ্ছি এটাও মনে রাখার দরকার পড়বে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের পিডিএফ ওগুলা দেওয়া আছে, আপনি পিডিএফ ওগুলা নিয়ে নিন, মানে এছাড়াও আরো যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো, যদি আপনি পারেন তাহলে ওগুলো পড়বেন, না পারলে পড়ার কোনো দরকার নেই, নেভার এভার। ওকে, আসেন এবার আসেন, পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। আরেকটা কি ইজ, ওয়াজ, তারপর হচ্ছে ওয়ার, বিন, বিং, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, বাট এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস চেনার উপায়টা হচ্ছে এইটাই, বাংলাদেশের যত প্যাসিভ ভয়েস আছে তার মানে সাবজেক্টটা হচ্ছে বস্তু। বাংলাদেশের যত প্যাসিভ ভয়েস আছে তার সাবজেক্টটা হচ্ছে বস্তু, বস্তু। আর বস্তু থাকলে মানে ব্যক্তি কি, ধরেন এখানে আমরা বলি না যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এখানে ভালো করে লক্ষ্য করেন ম্যান ইজ মর্টাল, এটা কি ব্যক্তি না? তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি বলি দ্য লেটার, লেটার মানে হচ্ছে চিঠি, দ্য লেটার ইজ রিটেন বাই মি, আমার দ্বারা এই চিঠিটা লেখা হয়েছে। এই যে দেখেন দ্য লেটার, সাবজেক্টটা হবে বস্তু। তাহলে যখনই আপনি দেখবেন বস্তু আছে, তখন আপনার এই রুলসটা ফলো করতে হবে, এই যে নিচের রুলসটা। কি নিচের রুলস? যে এম ইজ আর থাকবে, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাইয়া আমাদের বই তো এটা লেখা আছে যে অলরেডি, অলরেডি, তারপর হচ্ছে রাইট, রাইট নাও, রাইট নাও, এটাও তো লেখা আছে। তাহলে একটা কাজ করি, আমি এগুলোর পিডিএফ তো আপনাকে দিয়েই দিচ্ছি, সেখান থেকে আপনি পড়বেন, কিন্তু আমি বলতেছি ভাই এগুলোর দরকার নেই, বুঝতে পেরেছেন? এখন লক্ষ্য করেন আপনার ওগুলোর দরকার পড়বে না। হ্যাঁ, আপনার অলরেডিটা দরকার পড়বে, একটা দরকার পড়বে অলরেডি, এইটা দরকার পড়বে, অথবা রিসেন্টলি, এইটা দরকার পড়বে, রিসেন্ট, রিসেন্টলি, সরি রিসেন্টলি, এইটা দরকার পড়বে। এই দুইটা বাদে আর কোনোটার আপনার দরকার পড়বে না, দরকার পড়বে না। যদি দরকার পড়ে আমি আরেকটা সিস্টেম আপনাকে শেখাচ্ছি, ওইখান থেকে আপনি তুলে তুলে সুন্দর করে বসান, দেখেন ওইটা আরো সহজ মাধ্যম। রিটেন দিয়ে গ্রামার শিখেন, সহজ মাধ্যম। আসেন এখানে দেখেন দে হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, মানে আপনাকে কোন মাধ্যমটার কথা আমি বলতেছি, এই যে আমরা এখন কি শিখতেছি, আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব শিখতেছি, এই যে এইটা শিখতেছি, একটু পর আমরা এইটা শিখবো, এটাও রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে শিখবো। কিন্তু এইখানে যখন রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে শিখবো যে ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইমপ্যাক্ট, মানে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, তখন আমরা বুঝবো যে ও গ্রামার তো এইটা, নট এইটা। এক ঢিলে দুই পাখি রাইটিং শিখতে পারলেন আপনি, ঠিক আছে? তো এখন আমরা শিখতে শিখতে যেটা আমাদের বেসিক ধারণা সেটা আগে নিয়ে নিই, এরপর আমরা ওই ধারণাতে চলে যাব অটোমেটিকলি। এক্সাম্পল বলছে দ্য ক্রপস, এখানে দেখেন তো ক্রপস, অনেক ক্রপস না,
ক্রপস মানে হচ্ছে শস্য, তো অনেক শস্য বোঝাচ্ছে, ক্রপস এর সাথে এস দেওয়া আছে। ক্রপস এর অনেকগুলো রুলস আছে, ওগুলো আমরা দেখাবো এখন না, একটু সামনে যেয়ে দেখাবো। ওয়ার, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাইছে। কেন বসাইছে? এই যে বাই কথাটা লেখা আছে, এইটা আমরা যেভাবে দেখে বুঝি যে বাই কথাটা লেখা আছে, তার মানে ভার্বের 2 নাম্বার ফর্ম বা ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা ভার্বের 2 নাম্বার ফর্মটা বসাচ্ছে। আচ্ছা, আচ্ছা এইখানে হচ্ছে দ্য ক্রপস ওয়ার, এইটা বসাতে বলবেন আপনাকে, আপনাকে জাস্ট এখানে কোনো হিন্টস দেওয়া থাকবে না, আপনাকে বসাতে হবে যে ক্রপস। দেখেন এটা বস্তু না, এটা কি বস্তু না? ক্রপস কি ব্যক্তি হতে পারে, মানুষ হতে পারে? তার মানে বস্তু সাবজেক্ট হিসেবে আছে, তার মানে আপনি ধরে নেবেন হয় ইজ বসবে, না হয় ওয়াজ বসবে, না হয় ওয়ার বসবে, না হয় বিন বসবে, না হয় বিং বসবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। এখন এটা কি বস্তু, তাহলে ওয়ার বসেছে। এই যে দেখেন ওয়ার, ওয়ার হচ্ছে প্লুরাল, ওয়ার কি প্লুরাল। এখানে অনেকগুলা ক্রপস এই যে এস দিয়ে বোঝানো হয়েছে, এই জন্য প্লুরালটা বসেছে। এটা জাস্ট আমরা শেখালাম। তারপরে কি ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, এই যে দেখেন ড্যামেজ, এর সাথে ইডি বসে গেছে, 3 নাম্বার ফর্ম, ব্যাস আপনার কাজ শেষ। এটা প্যাসিভ ভয়েসে কিভাবে বুঝলাম? বস্তু আছে তাই। এটা দিয়েও বোঝা যায়, কিন্তু এটা দিয়ে সবসময় বোঝা যায় না, এটা দিয়ে সবসময় বোঝা যায়। একটু নিচের দিকে লক্ষ্য করেন, এখানে দেখেন হি, এটা অবশ্যই ব্যক্তি না বস্তু? ব্যক্তি, এটা কি ব্যক্তি। তাহলে ব্যক্তি যদি থাকে তাহলে আমরা কি করব? এইটা বসাবো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে ভার্বের সবসময় আপনার হ্যাভ, হ্যাজ, হ্যাড দেওয়া থাকবে, হ্যাড দেওয়া থাকবে, সমস্যা নাই। তারপর কি গান, ঠিক আছে, গান। দেখেন এটা হচ্ছে ভার্বের হ্যাভ হ্যাড এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসেছে। আমরা এগুলা জাস্ট আমি দেখাই দিচ্ছি। এটার আরো একটা সহজ আছে, হ্যাড, হ্যাভ, হ্যাজ, এইটার একটা সহজ রুলস আছে। আমি যদি আপনাকে সহজে শেখাই, ধরেন আমরা সবাই জানি যে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। এখন আমি দেখতেছি যে এখানে আপনি যে জিনিসগুলো দেখবেন সেই জিনিসের মধ্যে বিফোর আর আফটার, বিফোর আর আফটার, এই দুইটা যখন আপনি দেখতে পারবেন, বিফোর আর আফটার যখন দেখতে পারবেন, তখন আপনি হ্যাড বসাবেন। কি বসাবেন? হ্যাড। আর বিফোর আফটার যখন আপনি দেখবেন না, তখন আপনি হ্যাভ অথবা হ্যাজ বসাবেন। এখন কখন হ্যাভ বসাতে হয়, কখন হ্যাজ বসাতে হয়, সেটা আমরা আপনাকে এই ক্লাসের মাধ্যমে দেখাবো। আচ্ছা, হ্যাড বসাবেন যখন বিফোর আফটার দেখতে পারবেন। লক্ষ্য করেন এই যে এই সেন্টেন্স, সরি এই সেন্টেন্সে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই সেন্টেন্সে দেখেন বিফোর বসে আছে, তার মানে আমাকে হ্যাড বসাতে হবে। কি বসাতে হবে? হ্যাড বসাতে হবে। আর হ্যাড বসালেই ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে। হেডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, ঠিক আছে কি? এতটুকু। ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট থাকে, আর ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, আর ইনট্রানজিটিভ ভার্বের ব্যতিক্রম নিয়মে। না না না, ইনট্রানজিটিভ ভার্বের কখনোই ভয়েস চেঞ্জ হয় না, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জই হয় না। ইজ নট ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ নাই। এটা আমি আপনাদেরকে রুলস অনুযায়ী দেখাচ্ছি, আপনারা জাস্ট এই রুলস গুলা পড়বেন, এর সাথে শুধু কন্ডিশনাল সেন্টেন্সের রুলস পড়বেন, ব্যাস, তাহলে আপনার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। এবার আসেন আমরা ভার্বের একটু দেখে যাই, তারপরে আরো সহজ করে শিখবো। আরো একটা স্টাইলিশ আছে, সেই স্টাইল দিয়ে শিখবো স্যার। আচ্ছা, আপনি আপাতত শিখে যান। এখন দেখেন এটা হচ্ছে 4 নাম্বার রুলস, ভার্বের সাথে আইএনজি বসা। যেমন এই যে দেখেন এখানে আইএনজি বসেছে, কিসের জন্য বসেছে? দেখেন এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে ভার্বের সাথে আইএনজি বসছে, কিন্তু এর সাবজেক্টটা হবে ব্যক্তিবাচক। এই যে দেখেন দে, দে মানে কি তারা, এটা কি বস্তু হতে পারে? দে মানে তারা, তার মানে বস্তুবাচক। তাহলে এরপরে আমরা দেখেন ওয়ার্কিং, এটা যদি বস্তুবাচক হইতো তাহলে এটা ভার্বের 3 নাম্বার ফর্মে বসতো, মানে বসতো কি ওয়ার্ক, ওয়ার্ক এটা বসতো। কিন্তু এটা যেহেতু ব্যক্তিবাচক সেহেতু আর বসেছে এবং ওয়ার্কিং বসেছে, ইন দা ফিল্ড। এখন আপনি বলতে পারেন এইখানে তো ভাইয়া অন্য কিছু নাই, আমরা যে নাও মানে যে জানি যে নাও, এটা থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ভাই এগুলো রুলস আপনাদের আসবে না, আপনাদের যেটা আসবে সেটা, এই রুলসটা তো আসবেই না, এই রুলস পুরাই একটা অচল রুলস আপনাদের, আপনাদের জন্য। বাট আমি তারপরেও শেখাচ্ছি, নাও থাকলে এটা আসবে, এরকম আমরা শিখেছি। আর রাইট নাও থাকলে, রাইট নাও থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, আর নাও থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। এগুলো আমরা শিখেছি ছোটবেলায়, আপনারা এগুলো আমাদের লেকচার শিটে পাবেন। এগুলো আমরা যে লেকচার শিটটা আপনাকে দিব, যদি আপনার কাছে মনে হয় যে
ভাই একটু ব্রড করে পড়ি, সময় কালক্ষেপণ করি, তাহলে করেন, আমার কোনো সাজেস্ট নাই, কারণ পিডিএফ আপনারা এটা পাবেন, এরকম আরো পাবেন, ওইটা আপনারা পড়েন, সমস্যা নাই। কিন্তু আমি আপনাকে বলতেছি যেটা পড়বেন সেটা এতটুকু পড়লেই না, এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটাতে আরো বেশি আপনি শিখতে পারবেন। যাই হোক, এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ক্লু নাই, নাও নাই, রাইট নাও নাই, এই নাই সেই নাই, এটা কোন সময়, সময়ও বলা নাই। তাই এইটা এই পর্যন্ত আপনাদের পরীক্ষায় দেওয়া থাকবে, দে আর এটা দেওয়া থাকবে, এইখানে ওয়ার্কের সাথে এরকম করে ব্র্যাকেট দেওয়া থাকবে, আপনি বুঝে নেবেন আর আছে, তার মানে আর এর পরে ভার্বের সাথে আইএনজি হয় কখন, যখন এটা ব্যক্তি হয়, ব্যক্তি। আর যদি এটা বস্তু হইতো তাহলে ভার্বের সাথে ইডি হইতো। লিখে নেন, খাতার মধ্যে একটু লিখেন যে যদি আর থাকে, এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই পাঁচটা যদি থাকে, তার আগে যদি ব্যক্তি থাকে, তার আগে যদি ব্যক্তি থাকে তাহলে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আর তার আগে যদি ব্যক্তি না থাকে তাহলে এম ইজ আর এর সাথে আইএনজি হবে না। বুঝতে পেরেছেন? বস্তু যদি থাকে তাহলে আইএনজি হবে না। ব্যাস এতটুকু জাস্ট মনে রাখেন, তাহলেই হয়েছে, আর কোনো কিছু শেখার দরকার নাই। যেমন এইখানে একটু লক্ষ্য করেন, এটা আমরা এটা লিখলাম, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, মানে ধরেন এই যে ইনের পরে আপনি ভার্বের সাথে আইএনজি বসাচ্ছেন, ইন ফার্মিং, হি ইজ ইন্টারেস্টেড ইন ফার্মিং, সে কৃষিতে খুবই বেশি আগ্রহী। এখন আপনি বলতে পারেন ভাইয়া এই যে ইন্টারেস্টেড বসেছে, এই যে ব্যক্তিবাচক বসেছে, ইন্টারেস্টেড আর ইন্টারেস্টিং এর মধ্যে খুব একটা ভালো পার্থক্য আছে। ইন্টারেস্টেড আর ইন্টারেস্টিং এর একটা অন্যরকম পার্থক্য আছে। ইন্টারেস্টিং বসে বস্তু থাকে, ইন্টারেস্টিং এর ক্ষেত্রে শুধু ইন্টারেস্টিং থাকে বস্তু থাকলে, আর ইন্টারেস্টেড থাকে ব্যক্তি থাকলে। তাহলে ইন্টারেস্টেড থাকে, ধরেন আমি বললাম দ্য লেকচার, দ্য লেকচার মানে এই যে আপনারা যে লেকচারটা দেখতেছেন, দ্য লেকচার ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, দ্য লেকচার ইজ ইন্টারেস্টিং। এই লেকচারটা কি বস্তুবাচক না? তাহলে বস্তুবাচক আছে, তো যখন বস্তুবাচক থাকবে তখন ইন্টারেস্টের সাথে আইএনজি যুক্ত হবে, আর যখন ব্যক্তিবাচক থাকবে তখন ইডি যুক্ত হবে ইন্টারেস্টেড এর ক্ষেত্রে। মনে রাখেন কি, ইন্টারেস্টেড, ব্রোক, এগুলার ক্ষেত্রে। সো এগুলো আমরা দেখাবো, সমস্যা নাই, এগুলো আপনারা পেয়ে যাবেন। বাট এখানে আপনারা ক্লিয়ার না হলেও সরাসরি আর একটা মাধ্যম আছে, ওই মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছে আপনাকে। এক্সাম্পল বলতেছে যে প্ল্যান্টিং ক্রপস ইজ ইম্পর্টেন্ট। দেখেন এখানে বলতেছে যে প্ল্যান্টিং ক্রপস ইজ ইম্পর্টেন্ট। এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, ভার্ব অ্যাজ অবজেক্ট মানে জিরান, মানে জিরান দিয়ে শুরু হলে, আইএনজি দিয়ে যদি কোনো ভার্ব শুরু, সাবজেক্ট শুরু হয়, তাহলে এর ভার্ব হবে সিঙ্গুলার, বা এর ভার্বের সাথে এখানে কি বলতেছে, জিরান। ও আচ্ছা, জিরান এইটা বলতেছে না, এটা বলতেছে না, এরা বলতেছে যে কখনো কখনো সাবজেক্ট জিরান দিয়ে শুরু হবে। মানে সাবজেক্ট যদি আপনাকে লিখতে বলে তাহলে আপনাকে দুই রকমের সাবজেক্ট দিতে হতে পারে, যে সাবজেক্ট লিখো, মানে এই জায়গাটাতে প্ল্যান লিখে রাখলো, প্ল্যান, আর তারপরে এতটুকু আছে। এখন আপনি এটাকে কি করবেন, হয় টু প্ল্যান দিবেন অথবা প্ল্যান্টিং দিবেন। সাবজেক্টে যখন আপনাকে ব্র্যাকেট দেওয়া থাকবে একদম সেন্টেন্সের শুরুতে, তখন হয় টু প্ল্যান অথবা প্ল্যান্টিং, এই দুইটার মধ্যে একটা দিবেন। এখন যদি দেখেন যে প্ল্যান্টিং ক্রপস এরপরে একটা মানে অবজেক্ট দেওয়া আছে, মানে একটা নাউন দেওয়া আছে, এটা একটা নাউন দেওয়া আছে, তাহলে আইএনজি যুক্ত করে দিবেন। আর যদি দেখেন নাউন দেওয়া নাই, টু প্ল্যান, নাউন কোনো দেওয়া নাই, টু প্ল্যান ইজ ইম্পর্টেন্ট মানে নাউন দেওয়া নাই, ধরেন এরকম আমি একটু এখানে লিখে দেখাই, তাহলে আপনারা আরো একটু বেশি ক্লিয়ার হবেন। যখন আপনাকে বলা হবে যে এইখানে দুইটা, ধরেন আপনাকে দুইটা সেন্টেন্স দেওয়া হলো, একটা হচ্ছে প্ল্যান, এভাবে ব্র্যাকেট দেওয়া, এখানে কি, আচ্ছা, ক্রপস ইজ ইম্পর্টেন্ট, ক্রপস ইজ ইম্পর্টেন্ট, তখন আপনি কি করবেন, এর সাথে আইএনজি দিবেন। কেন? কারণ এটা একটা নাউন থাকলে আইএনজি দিয়ে বলতে হবে যে প্ল্যান্টিং। এটা আপনাকে কেউ শেখাবে না ভাই, এটা আমি শেখাচ্ছি, প্ল্যান্টিং দিয়ে করবেন। এখন ধরেন আপনার লেখা আছে এরকম করে ব্র্যাকেট দেওয়া, কিন্তু এরপরে কোনো নাউন নাই, সরাসরি ইজ দেওয়া, ইম্পর্টেন্ট দেওয়া, ক্রপসটা দেওয়া নাই, শুধু ইম্পর্টেন্ট দেওয়া। তখন আপনি কি করবেন, তখন আপনি টু দিয়ে দিবেন, টু প্ল্যান্ট,
ইজ ইম্পর্ট্যান্ট, ইজ ইম্পর্ট্যান্ট। বুঝতে পেরেছেন? দেখেন শিখতে পারলেন কিনা, এতটুকু শিখতে পারলেন কিনা ভালো করে লক্ষ্য করেন। প্ল্যান, এইখানে প্ল্যানের পরপরই ভার্ব বসাইছে, তাই এর সাথে আইএনজি যুক্ত করবেন না, এখানে টু দিয়ে শুরু করবেন। আর এখানে দেখেন প্ল্যানের পরে নাউন বসাইছে, তার মানে আমাকে এখানে প্ল্যান্টিং দিয়ে শুরু করতে হবে, আইএনজি দিয়ে শুরু করতে হবে। এতটুকু বুঝলে একটু কমেন্টস করে জানাবেন। শূন্য স্থান প্রথমে শুরু হলে আইএনজি যুক্ত হয়, এটা দিলে কেমন হয়? না, সব সময় না। আলী ইয়াসিন সবসময় না, আলী ইয়াসিন সরি, না আলী ইয়াসিন সবসময় না। ধরেন প্রথমে শুরু হয়ে ভার্ব আছে, শুরু, তাহলে আইএনজি যুক্ত করবেন না। কি করবেন? সরি, তাহলে আইএনজি যুক্ত করে দিবেন। ধরেন এই যে শুরু হয়ে ভার্ব আছে, উল্টাপাল্টা বলতেছি, শুরু হয়ে ভার্ব আছে, তার মানে টু দিয়ে শুরু করবেন, টু প্ল্যান ইজ ইম্পর্টেন্ট। আর যখন দেখবেন যে প্ল্যানের পর একটা নাউন আছে, ভার্বটা একটু দূরে আছে, তখন আইএনজি দিয়ে শুরু করবেন, যদি সেন্টেন্সের প্রথমে থাকে। এতটুকু কমপ্লিট হয়েছেন কি? এগুলো তো আমি নর্মাল স্টাইলে শেখাচ্ছি, আপনাদেরকে লিখিত দিয়ে গ্রামার শেখায় দেখি যে দেখেন যে আপনারা আরো বেটার শিখতে পারবেন। আচ্ছা, এই যে এখানে একজন বলছে যে মুকুল ইসলাম আশিক কেউ বুঝছে বলে মনে হয় না। আচ্ছা, যদি কোনো একটা জিনিস মুকুল ইসলাম আশিক আপনার যদি মনে হয় যে আপনি বুঝতে পারছেন না, তাহলে অবভিয়াসলি কমেন্টস করেন কোন জিনিসটা আপনি বুঝতে পারছেন না। আমি এটা কিন্তু অপশনে রেখে দিয়েছি। আমি এই যে কমেন্টস ধরে ধরে স্যার যেটা বলে সেটাই শুনুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, এখানে আসলে আপনারা লিখতে পারেন, আপনি অনেকেই বলতেছে চুপ থাকতে, আসলে আপনারা লিখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা এখন একটু ভালো করে দেখেন, এখানে আপনারা বুঝতে পারবেন এই যে এই জিনিসগুলো আমি, আপনারা বুঝেছেন, কারা বুঝেননি একটু কমেন্টস করেন যে এই জিনিসটা বুঝেননি যে কখন জিরান বসাবো কখন ইনফিনিটিভ বসাবো। মানে ধরেন এইখানে দেখেন ক্রপস একটা নাউন আছে, তো আপনাকে এখানে লিখতে বললো, এখানে ব্র্যাকেট দেওয়া থাকবে এইভাবে প্ল্যান, তো আপনি কি করবেন? আইএনজি দিয়ে দিবেন, কারণ নাউন আছে তাই। কিন্তু এখানে যদি প্ল্যান দেওয়া আছে, কিন্তু এখানেই ভাব দেওয়া আছে, এখানে ভাব দেওয়া আছে ইজ ইম্পর্টেন্ট, এটা লেখা আছে। তো দেখেন ব্র্যাকেটের ঠিক পরপরই ভার্ব দেওয়া আছে, তার মানে এই প্রথম অংশটা প্ল্যান্টিং বলে শুরু করবেন। প্ল্যান্টিং বলে শুরু করবেন। প্ল্যান্টিং ইজ ইম্পর্টেন্ট, ইজ ইম্পর্টেন্ট, এইটা বুঝতে পেরেছেন? মানে জাস্ট আপনি আগে এটা একটু আইডিয়াটা নেন, আপনাকে আমি বলতেছি কি একটু আইডিয়াটা নিন। আচ্ছা, নেগেটিভ ইম্প্যাক্ট অফ প্লাস্টিক পলিউশন ইজ নট ইজি টু টেকেন, এটা কোথাকার? এটা আমি কোন জায়গার ক্লাস দেখতেছি? আচ্ছা এখান থেকে দেখি। হ্যাঁ বুঝেছি স্যার, ওকে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুকুল ইসলাম আশিক আপনি আমার সাথে, আমি একটা অপশন রেখেছি। কি অপশন? যদি আমার এই কোর্সে কেউ অনেক বেশি দুর্বল হন, ক্লাস করেও যদি না বুঝেন, তাহলে আমার সাথে আরেক জায়গায় ক্লাস করবেন, ওইটা আপনাদের পার্সোনাল ব্যাচ, মানে ওইটা আমার পার্সোনাল জায়গা। আপনি কি বুঝেননি ওইটা আপনাকে আলাদা করে নিয়ে ক্লাস হবে। হ্যাঁ আচ্ছা, এবার লক্ষ্য করেন টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম কোন কোন জায়গায় বসে। যেমন এই ওয়ার্ড গুলো থাকলে, যেমন একটা হচ্ছে ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, প্ল্যান মানে হচ্ছে প্ল্যান করা, ডিসাইড, হোপ, নিড, ট্রাই, এগ্রি, এরপরে যখন ভার্বটা বসবে ভার্বের সাথে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম বসাই দিবেন, লাইক দ্যাট। এই যে দেখেন, এখান থেকে দেখেন যে এই যে এই এক্সাম্পলটা দেখেন, ওয়ান্ট, এই যে ওয়ান্ট আছে, ওয়ান্টের পরে টু বিল্ড, টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম বসেছে। দে ওয়ান্ট টু বিল্ড আ গ্রিন হাউস, তারা একটা গ্রিন হাউস তৈরি করতে চেয়েছিল। আর এখানে লক্ষ্য করেন তারপরেটা দেখেন, অ্যাডজেক্টিভের সাথে টু বসে। অ্যাডজেক্টিভের সাথে টু বসে মানে হচ্ছে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, সব অ্যাডজেক্টিভ না, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভ গুলোর সাথে টু বসে। তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট টু, এইটা একটা অ্যাডজেক্টিভ, সো এর সাথে আমাদের টু বসেছে। তো এইটা আপনার বোঝার এখন দরকার নাই, এইটা আমরা রিটেন দিয়ে বুঝবো। এটা কি দিয়ে বুঝবো? রিটেন দিয়ে বুঝবো। দেখেন রিটেন দিয়ে আরো সহজ করে বোঝা যায়। ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট টু ইরিগেট প্রপারলি, এটা হচ্ছে জানা খুব বেশি জরুরি। এবার লক্ষ্য করেন নিচেরটা, এটা আমরা পরে শিখবো, এইটা আমরা রিটেনের সাথে শিখবো, এটা এখান থেকে শেখা মানে ভুল সিস্টেম।
এটা এখান থেকে শেখা মানে ভুল সিস্টেম, জাস্ট আছে তাই আমি আপনাকে দেখাচ্ছি। পারপোজ বোঝাতে টু বসে, পারপোজ মানে উদ্দেশ্য বোঝাতে টু বসে, এটাও আমরা পরে শিখবো। কিন্তু এখন আমরা একটু জেনে রাখি যে উদ্দেশ্যটা আসলে কি, এটা জেনে রাখি। হি ট্রাইড টু সলভ দিস ইস্যু, সে চেষ্টা করেছে এই সমস্যাটি সমাধান করতে। টু সলভ, ট্রাইড টু সলভ, এইভাবে না, এটা আপনাকে বসানো হয়। এই উদ্দেশ্য বুঝাইতে টু, এটা বাংলাদেশে পড়ানো হয়, বাট এগুলো আপনি শিখে এখান থেকে কোনো কিছু করতে পারবেন না। এই টুটা উদ্দেশ্য বুঝাইতে কিভাবে ব্যবহৃত হয় এটা না, এইখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রাই এর সাথে টু বসে, ট্রাইড এর সাথে কি বসে, টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইভাবে মুখস্থ করলে এটা সহজ। উদ্দেশ্য বুঝাইতে টু বসে, এইভাবে মুখস্থ করলে আপনি কোনোদিন পারবেন না, কোনোদিন পারবেন না। এটা এটা আপনি কমপ্লিট করতেই পারবেন না কখনো। তো এইটা হচ্ছে আপনার 5টা রুলস। এই 5টা রুলস নিয়ে আপনি পরীক্ষার হলে বসেন, দেখেন আপনি রাইট ফর্ম অফ ভার্ব পেরে গেছেন। এন্ড দেন এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ। এইখানে আমরা যেটা শিখবো, হ্যাঁ নাউন না থাকলে টু বসবে, মানে ওই আইএনজি ব্র্যাকেট দেওয়া আছে, নাউন নাই, পরপর একটা ভার্ব দেওয়া আছে, টু বসায় শুরু করবেন। আচ্ছা, ও আচ্ছা, কেউ একজন জিজ্ঞাসা করেছে ইন্টারেস্টেড এর জন্য জন্য হলো স্যার, ও মানে হচ্ছে ইন্টারেস্টিং আর ইন্টারেস্টেড একটা শব্দ, দুইটা শব্দ আছে। ইন্টারেস্টিং যেটা আইএনজি হয়, ইন্টারেস্টিং যেটা আইএনজি হয়, এটা এটা সাবজেক্ট হয় বস্তু, এটা সাবজেক্ট কি বস্তু। যেমন দ্য লেকচার ইজ ইন্টারেস্টিং। আর ইন্টারেস্টেড যেটা ইডি আছে, সেটা হয় ব্যক্তি। যেমন একটু আগে আমরা যেমন দেখে আসলাম, কি দেখে আসলাম যে কোথায়, এখানে দেখে আসছিলাম না, এইটাতে দেখে আসছিলাম যে এই যে দেখেন হি ইজ ইন্টারেস্টেড, এই যে দেখেন ইন্টারেস্টেড, দেখেছেন? এটা হয়, এই যে এটা হচ্ছে হি, বস্তুর সাথে ইন্টারেস্টেড, ইডি বসে, ব্যক্তির সাথে ইডি বসে। আর এই যে দেখেন ফার্মিং, এই প্রেপোজিশনের পরে ফার্ম বসে না, প্রেপোজিশনের পরে কি বসে, ফার্মিং বসে। ইন ফার্মিং, প্রেপোজিশনের পরে সকল নাউনের সাথে আপনার সকল ভার্বের সাথে আইএনজি বসে যায়। এগুলো আমরা আপনাকে শেখাবো। দেখেন এখন আসেন, এই যে বললাম এটা পৃথিবীর সব থেকে সহজ রুলসে শেখাচ্ছি। আসেন, আপনাকে এইভাবে কেউ শেখায়নি, কারণ বিজনেস পুরোই অচল হয়ে যাবে। এখন আমি আপনাকে শেখাবো পৃথিবীর সব থেকে সহজ রুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ব্যক্তি হলে আইএনজি ইন্টারেস্টেড এর ক্ষেত্রে না, ব্যক্তি হলে আইএনজি ইন্টারেস্টেড এর ক্ষেত্রে না, ইন্টারেস্টেড জিনিসটাই আলাদা, ইন্টারেস্টেড ব্রোক এগুলা জিনিসগুলো আলাদা, এগুলোর ক্ষেত্রে আইএনজি হবে না, এগুলোর ক্ষেত্রে উল্টাটা হবে। আর আপনি যেটা বলতেছেন সেটার ক্ষেত্রে আলাদা। মানে এই জিনিসটা আসলে সমস্যা কোথায় জানেন, ইন্টারেস্টেড ব্যক্তির ক্ষেত্রে আর ইন্টারেস্টিং বস্তুর ক্ষেত্রে, এটা উল্টা, এটাই শুধুমাত্র উল্টা, অন্যগুলা ঠিক আছে, জায়গা মতো আছে। আচ্ছা, এখন লক্ষ্য করেন, এখানে দেখেন জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইম্প্যাক্ট, আমরা কি দিয়ে শিখবো, ভার্ব দিয়ে শিখবো। কি দিয়ে শিখবো, ভার্ব দিয়ে শিখবো। আসেন ভার্ব দিয়ে শিখি, এটা আমরা ভার্ব দিয়ে শিখবো। দেখেন আপনি এইখানে একটা স্ট্রাকচার পড়তেছেন, এটা লিখতে হয় কিভাবে জানেন, স্ট্রাকচার কয়টা জানেন, একটা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এইটা দিয়ে আমি পুরো এটা লিখে ফেলবো। এটাতে আমি পুরো, এটা না, এটাতে আমি পুরো পৃথিবী লিখে ফেলবো, পুরো পৃথিবীতে যত ইংরেজি আছে সব লিখতে পারবো এই একটা স্ট্রাকচার দিয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। পৃথিবীতে যত সেন্টেন্স আছে সব সেন্টেন্স এই একটা স্ট্রাকচার দিয়ে লেখা যায়, আর কোনো স্ট্রাকচারের দরকার নাই। আর যেগুলা শিখবো সেটা হচ্ছে ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং। ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস শিখতে হবে। একটু আসেন আমরা কয়েকটা জিনিস আপনাকে আগে দেখাই দিই, এটা আগে শিখে নেন। আমাদের স্ট্রাকচার কি থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা আমার স্ট্রাকচার লিখতে গেলে। এখন আমরা কিসের ক্লাস করছি, ভার্বের ক্লাস করছি, মানে এই ভার্বের অংশটা আমরা ক্লাস করছি। যখনই দেখবেন বাংলা বাক্যে ত, ল, ম আছে, তখনই ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবেন। 2 নাম্বার ফর্ম জানেন না, একটু আগে শিখে আসলাম, আরো আপনাকে লেকচার শিটে আমাদের দেওয়া থাকবে কোনগুলা 1 নাম্বার ফর্ম, কোনগুলা 2 নাম্বার ফর্ম, কোনগুলা 3 নাম্বার ফর্ম। আচ্ছা, ত, ল, ম এই তিনটা থাকলে কি হবে, ভার্বের 2 নাম্বার ফর্ম। ব থাকলে কি বসাবো, ব থাকলে শ্যাল অথবা উইল বসাবো, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবো। এটাকে বলা হচ্ছে ফিউচার টেন্স। আপনার এগুলো শিখতে হবে না, এগুলোর নাম ফিউচার টেন্স, এগুলো
শিখতে হবে না। এগুলা সময় থাকলে আমি আপনাকে আরো গুছিয়ে শেখাইতাম, কিন্তু এগুলো এখন মনে রাখতে হবে না, আমি জাস্ট লিখে রাখতেছি। ব থাকলে ফিউচার টেন্স। এখন লক্ষ্য করেন এই এই জিনিসটা, এই তিনটাকে বলা হয় মতলব। একসাথে কি বলা হয়? চারটাকে বলা হয় মতলব। যদি এই মতলব না থাকে তাহলে আরেকটা জিনিস দেখাই, এছি এছি ভার্বের মধ্যে যদি এছি লেখা থাকে তাহলে হ্যাভ অথবা হ্যাজ বসাবো। হ্যাভ অথবা হ্যাজ বসায় ভার্বের 3 নাম্বার ফর্ম বসায় দিব। এছি অথবা এছে, এছে এই কথা দুইটা যদি লেখা থাকে তাহলে হ্যাভ হ্যাজ ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। আর যদি এটা আপনাকে একটু খাতার মধ্যে নোট করে রাখতে হবে, যখন আমি লিখবো তখন আপনার কাছে খুব ইজি হয়ে গেল, আপনার রাইটিং লেখা শেখা হয়ে যাবে। এই এতটুকুর মধ্যে আপনাকে পুরো রাইটিং লেখা শেখাচ্ছি ভার্ব দিয়ে। আচ্ছা, এখন লক্ষ্য করেন যদি আগে পরে লেখা থাকে, আগে পরে একটু আগে আপনাকে দেখে আসলাম না, আগে ইংলিশ হচ্ছে বিফোর আর পরে ইংলিশ হচ্ছে আফটার। আগে অথবা পরে এই কথাটা লেখা থাকে তাহলে আমরা কি বসাবো? হ্যাড বসাবো, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। আগে আর পরে ইংলিশটা আমি লিখে দিয়েছি, বিফোর আফটার। তাহলে আগে আর পরে যদি বাংলায় লেখা থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। আর আগে আর পরে না লিখে এছে অথবা এছি লেখা আছে তাহলে হ্যাভ হ্যাজ ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। ব্যাস, এতটুকু আমার হয়ে গেছে না? এই জায়গাতে একটা প্রবলেম আছে, চারটা শব্দ আছে, চারটা শব্দ আছে। চারটা শব্দের একটা হচ্ছে খেলি, চলি, বলি, তুলি। কয়টা শব্দ? চারটা শব্দ। এই চারটা শব্দ আপনাকে মনে রাখতে হবে, যে খেলি, চলি, বলি, তুলি। এই চারটা শব্দতে ল ঠিকই আছে, এই যে ল, কিন্তু এগুলা ভার্বের 1 নাম্বার ফর্ম হবে না, এগুলা ভার্বের 2 নাম্বার ফর্মে বসবে না, এগুলা ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। দেখেন, আবার দেখেন, ত ল ম থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম, কিন্তু এই চারটা শব্দ খেলি, চলি, বলি, তুলি থাকলে কি হবে? ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। আর বাকিগুলোতে ত ল ম থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে এটা একটু মনে রাখতে হবে, একটু কষ্ট করে মনে রাখবেন। এখানে দেখেন ব থাকলে শ্যাল, উইল ভার্বের 1 নাম্বার ফর্ম, এটাকে বলা হয় ফিউচার টেন্স। এছে অথবা এছি থাকলে হ্যাভ, হ্যাজ এবং ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। আরেকটা হচ্ছে চয়ে ছয়ে, চয়ে ছয়ে যদি থাকে তাহলে ভার প্লাস আইএনজি বসবে। এটা মনে রাখতে হবে, চয়ে ছয়ে থাকলে কি হবে? ভার প্লাস আইএনজি। কোন টেন্স এটা বড় দরকার না, আপনাকে জানতেও চলবে না যেটা কোন টেন্স, জাস্ট আপনি জেনে রাখেন চয়ে ছয়ে থাকলে এটা বসবে। আর এগুলো কোনো কিছু না থাকলে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। ধরেন এটাও নাই, 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 এগুলো কোনো কিছু নাই, ওটা সুন্দর করে ভার্বের 1 নাম্বার ফর্মে, মানে ভার্বের মূল ফর্মে বসায় দিবেন। এইটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং শেখার একটা মাধ্যম। আমি দেখাই দিলাম, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেখা হয়ে গেছে। এখানে জাস্ট একটা জিনিস, আমরা বাংলা বাক্যে যখন সাবজেক্ট খুঁজে পাবো না তখন ইট বলে দিব, এর নাম কি? ইট। যখন বাংলা বাক্যে ভার্ব খুঁজে পাবো না তখন আমরা কি দিয়ে দিব? এম, ইজ, আর, এগুলো দিয়ে দিব। হ্যাঁ, আবার দেখেন বাংলা বাক্যে যখন আমি সাবজেক্ট খুঁজে পাবো না তখন ইট দিয়ে দিব। বাংলা বাক্যে যখন ভার্ব না খুঁজে পাই তাহলে এম দিব, ইজ দিব, আর দিব। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেষ। আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে করে তোলা, গড়ে তোলা, এটার ইংলিশ হচ্ছে মেক। করে তোলা, গড়ে তোলা, এর ইংলিশ কি? মেক। আমি একটু এটা আপনারা লিখেন, দেখেন, করে তোলা, গড়ে তোলা, এর ইংলিশ কি? মেক। এর ইংলিশ হচ্ছে মেক। আর করে তোলা, গড়ে তোলা দুইটাই, এর ইংলিশ কি? মেক। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেখা হয়ে গেছে যদি আপনি এগুলো লিখে নেন খাতার মধ্যে। আমার তো জায়গা ছোট, এই জন্য আমি পেজ উল্টা উল্টা লিখতে পারছি না। হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো, ইংলিশ কি? বিকাম। হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো, ইংলিশ কি? বিকাম। বিকাম খাতার মধ্যে একটু লিখে নেন, বিকাম। হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, হয়ে ওঠা, এই তিনটার ইংলিশ কি? বিকাম। ব্যাস, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেষ। আপনি শিখে গেছেন, শিখে গেছেন, টোটালি শিখে গেছেন। এখন আমি শুধুমাত্র অ্যাপ্লাই করে দেখাবো, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখে গেছেন।
জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে, কারণ ভার্বটা আসলে বসাতে হবে আপনাকে, তাই না? কারণ আমরা এখন কি শিখতেছি, ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, মানে ভার্বটা বসানো শিখতে হবে, এটা ঠিক কোন টেন্সে আমি বসাবো এটা শিখতে হবে এখন। তাহলে এই জন্য আমি ভার্ব গুলো লিখেছি, না হলে এটাও লিখতাম না, এই একটা স্ট্রাকচার দিয়ে করে ফেলতাম। একটা স্ট্রাকচার একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব, আর কোনো স্ট্রাকচার নাই। এখন অনেকে বলবে ভাই ভার্বের পরে তো অবজেক্ট বসে, তাহলে ওটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না বসলে ইনট্রানজিটিভ ভার্ব। ভাই আপনাকে এখানে গ্রামারটাকে তুলে নিয়ে আসতে বলেনি যে ভার্বের পরে অবজেক্টই বসাতে হবে। আপনাকে বলা হচ্ছে ভাই আপনি যদি এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বানাতে চান বানান, আপনি যদি ট্রানজিটিভ ভার্ব বানাতে চান বানান। বুঝতে পেরেছেন কি? আপনি যদি এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বানাতে চান তাহলে বানান, আপনি যদি ট্রানজিটিভ ভার্ব বানাতে চান তাহলে বানান। এইটা হচ্ছে রাইটিং। আর যখন আপনি গ্রামারের এমসিকিউ প্রশ্ন উত্তর দিবেন তখন আপনার অবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা দিল কি দিল না সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আপনার কোনো ব্যক্তিগত বিষয় না। আসেন, সাবজেক্ট প্লাস ভার্ব এইটা স্ট্রাকচার আমার, আর এগুলা জাস্ট আপনার খাতায় লেখা থাকলো, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেখা শেষ। আসেন আমরা দেখি এক এক করে। এখন ওই জিনিসগুলো আমরা এটাতে অ্যাপ্লাই করব। আপনারা কি এটুকু বুঝেছেন স্যার? আর একটু একবার। আচ্ছা,